জগদ্ধাত্রী মায়ের প্রতিমা জলে পড়েছে দিন 4 হলো। দুদিনের বৃষ্টিতে জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। আর এই শীতের মরশুমে ঠাকুর মশাইয়ের গল্প আর সর্ষের তেলে মাখানো চপ মুড়ি না হলে জমে। তাই এসে পৌঁছলাম ঠাকুর মশাইয়ের অন্দরমহলে। জগদ্ধাত্রী মা গেলেন আর জাঁকিয়ে শীত উপহার দিয়ে গেলেন। কি বলেন ঠাকুর মশাই? তা যা বলেছ কিশোরী, তবে একটা জায়গায় ভুল আছে। তুমি বলো দেখি কোথায়? কোথায় ঠাকুর মশাই? মা শীতের আগে 2 দিন বর্ষাও দিয়ে গেছেন। 3 জনেই হেসে উঠি আমরা। তা ঠাকুর মশাই, এই হাড় কাঁপানো শীতে কোনো হাড় কাঁপানো অভিজ্ঞতা আপনার স্মৃতিতে আছে নাকি? শুধু হাড় কাঁপানো নয় কিশোরী, কাঁপিয়ে পাথর বানিয়ে দেওয়ার অভিজ্ঞতা আছে। ঠাকুর মশাইয়ের এই উত্তরে নিস্তব্ধ হয়ে যাই আমি আর কিশোরী। ঠাকুর মশাই হেসে বললেন, বসো বসো, আরো 3 কাপ চা আনতে বলি। চারি আরো 3 কাপ চা দিয়ে গেলে আরাম করে বসে ঠাকুর মশাই বলতে শুরু করলেন, বহুদিন বাদে শীতের হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দিয়েছে কলকাতায়। বাড়িতে বসে আছি কম্বল মুড়িয়ে এক পুরনো কাঠের চেয়ারে। চা শেষ করে কাপটা নিচে রাখতেই দরজায় খিল পড়ার শব্দ শুনলাম। চারি গিয়ে দরজা খুলে দিতে শুনতে পেলাম এক যুবকের কণ্ঠস্বর। এটা কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? আজ্ঞে হ্যাঁ, ভেতরে আসুন। দরজা বন্ধের আওয়াজ শুনে জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার রেখা ছুড়ে দিলাম বাতাসে। ধোঁয়া কেটে যেতেই দেখলাম যুবকটি এসে হাজির। নমস্কার পণ্ডিত মশাই। বসুন। আগে আমার নাম অজিত কুমার দত্ত, পুরুলিয়ার দিকের লোক, ভুবন কুমার দত্তের পুত্র। তোমার বাবা একটা সময় চিঠি লিখতেন, তবে সে তো গত হয়েছেন প্রায় 2 বছর। তোমার মায়ের হাতেই বন্ধুর শ্রাদ্ধের নিমন্ত্রণ পেয়েছিলাম, তখন তুমি এসেছিলে। লক্ষ্য করলাম অজিতের মুখে ক্লান্তি, চোখে ভয়ের ছায়া, তবুও সে সৌজন্যের খাতিরে হাসল। সিগারেটটা নারকেলের খোসায় ঘষে হেসে বললাম, সৌজন্যের হাসি না অজিত, ঠিক চোখে চোখ রেখে মিথ্যে বলার মতন। মুখের ভাষা বোঝা মানুষের সামনে ঠিক ধরা পড়ে যায়। ক্ষমা প্রার্থী পণ্ডিত মশাই। বাদ দাও, কেমন আছো বলো। তা শরীর খারাপ নাকি মনে ভয়? অজিত কিছুক্ষণ চুপ থেকে বলল, ভয় বোধ হয় পণ্ডিত মশাই, বুঝলেন? বোধ হয় নয়, বা আসলেই ভয়, কিন্তু বুঝতে পারছি না যে কিসের ভয়। ধীরে ধীরে বললাম, তুমি ভয় পেয়েছ অথচ কারণ জানো না, এটাই সবচেয়ে বড় সংকেত। বলো কি হয়েছে? আমাদের বাড়ি থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব বেশি নয়। এখন ওখানে অদ্ভুত কিছু হচ্ছে, বুঝলেন? গ্রামের লোকজন বলছে পাহাড়ের পাথর নাকি কথা বলে। চোখে হালকা আলো জ্বলে উঠল আমার। উত্তেজিত হয়ে বললাম, পাথর কথা বলে মানে? অজিত মাথা নিচু করে বলল, আগে হ্যাঁ ঠাকুর মশাই, রাতে পাথরের মুখ দেখা যায়, ঠোঁট নড়ে। আবার তো এলাকার কেউ কেউ সেই জিনিস শুনেছে যে পাথর হাসছে। আর যেদিন সেই কেউ হাসি দেখতে পায়, সেই দিনই সেই মানুষটা নিখোঁজ হয়ে যায় ঠাকুর মশাই। ধীরে একটা নিঃশ্বাস ফেললাম। উত্তরে বলে উঠি, প্রকৃতিরও কখনো কখনো মুখ তৈরি হয় মানুষের ভয় দিয়ে, কিন্তু সব ভয় মন থেকে আসে না। কিছু ভয় আসে সময়ের ভিতর থেকে। অজিত আর নিজেকে ধরে রাখতে পারে না, হাত জোর করে বলল, ঠাকুর মশাই, আপনি না গেলে গ্রামবাসীরা মৃত্যুর সম্মুখীন হবে। এমনকি আমাদের গ্রাম থেকে অনেকে নিখোঁজ হতেও শুরু করে দিয়েছে। সবাই বলছে ওর চোখ নাকি খুলে গেছে। আপনাকে আপনাকে একবার যেতেই হবে ঠাকুর মশাই, দয়া করে আপনি চলুন ঠাকুর মশাই।
উঠে দাঁড়িয়ে জানালার দিকে গিয়ে দাঁড়ালাম। রাতের কলকাতা কুয়াশার ধোঁয়ায় ঢাকা। মৃদু হেসে বললাম, অযোধ্যা পাহাড়, ও জায়গাটা আমি জানি। একসময় আমার এক বন্ধু শ্রী বামদেবও ওখানে তপস্যা করেছিলেন। আমার কথায় যেন একটা আশার আলো খুঁজে পেয়ে সে বলে উঠল, আপনি আপনি যাবেন ঠাকুর মশাই? আচ্ছা, কাল ভোরে রওনা দিই। পরদিন সকালে বাসে চেপে রওনা দিলাম পুরুলিয়ার দিকে, সঙ্গে অজিত। বাসটা পাথুরে রাস্তায় গড়িয়ে চলেছে। চারপাশে শাল পলাশের বন, শীতের কুয়াশা যেন ছায়ার মতো ঘুরছে। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি ভয় পান না কখনো? হেসে বললাম, ভয়কে ভয় পেলে ওর শক্তি আরো বেড়ে যায়। আমি ভয়কে শুধু দেখি, কিন্তু তাকে জায়গা দিই না। বাস থামলো। অজিত বলল, এই জায়গাটা আমাদের গ্রাম ঠাকুর মশাই, বেলাডি। চারপাশে ছোট ছোট কুড়ে ঘর, মরা পাতার গন্ধ আর একটা অচেনা নীরবতা। মনে হয় যেন বাতাসও এখানে ফিস ফিস করে চলে। এক বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে এলেন, চোখে আতঙ্ক। তিনি বললেন, আপনি কি সেই তান্ত্রিক বাবু যিনি পাথরের মুখ দেখতে এসেছেন? হ্যাঁ, শুনেছি এখানে কেউ নিখোঁজ হচ্ছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, নিখোঁজ নয় বাবু, ওদের গিলে খেয়েছে পাথরটা। রাত্রে পাথরটা মুখ খোলে। আমার দৃষ্টি তখন দূর পাহাড়ের দিকে। অযোধ্যা পাহাড় যেন কুয়াশার পর্দায় লুকিয়ে থাকা বিশাল কোনো জীব। সন্ধ্যা নামছে। অজিতের গ্রামের বাড়ির দোতলায় আমার থাকার ব্যবস্থা হলো। দরজার বাইরে মরা শাল পাতা উঠছে। খাওয়ার পর এক বৃদ্ধা আমায় দেখতে এলেন। চোখে কাঁচের মতো জ্যোতি, মুখে রহস্যময় শান্তি। দেখে বুঝলাম অজিতের দিদা। তিনি বললেন, তুমি সেই তান্ত্রিক যে পাথরের মুখে যেতে চায়? হ্যাঁ মা, আপনি জানেন কিছু? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, অনেক বছর আগের কথা, যখন পাহাড়ে দেবতার মুখ তৈরি হয়েছিল, তখন এক সাধক ভুল মন্ত্র পাঠ করেছিল। দেবতা তাকে শাস্তি হিসেবে পাথরের মুখ বানিয়ে দিয়েছিল। কেউ সেই মুখের দিকে তাকালেই তারা আর বাঁচে না। আর একদিন আসবে যেদিন পাথর নিজের মুখ বদলাবে। চুপ করে শুনলাম সমস্তটা। বৃদ্ধা এবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ওটা শুধুমাত্র পাথর নয় বাবা, ওটাই সময়ের মুখ। যে একবার ওর সামনে দাঁড়ায় সে আর ফেরে না। বৃদ্ধা চলে গেলেন। জানালার দিকে তাকিয়ে দেখলাম দূরের পাহাড়ে একটা হালকা আগুনের রেখা, যেন কারো চোখ জ্বলছে অন্ধকারে। রাত বাড়তে থাকে। নিজের থলে থেকে কয়েকটা ধূপকাঠি বের করলাম, সাথে একটা পুরনো তামার তাবিজ। মন্ত্রপাঠ শুরু করলাম নিচু গলায়। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর ঘরের দেওয়ালে একটা ছায়া দেখা দিল। ছায়াটা মানুষের মুখের মতো, ঠোঁট বাঁকানো, চোখ বন্ধ। একটা কর্কশ ফিসফিসানি।
তুমি সত্য চাও? সত্য মানে মৃত্যু। শান্ত গলায় উত্তর দিলাম, মৃত্যু মানেই মুক্তি। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু ঘরের বাতাস গরম হয়ে উঠল। অজিতের ঘুম ভেঙে যায়। সে আমার ঘরে এসে বলে, কি হলো পণ্ডিত মশাই? ধীর কণ্ঠে বললাম, আজ শুধু ছায়া এসেছে, কাল মুখ আসবে। পরদিন সকালে পাহাড়ের দিকে রওনা দিলাম। সূর্যের আলো পড়ছে পাহাড়ের ওপর, ঠান্ডা অথচ জ্বলন্ত। কিছুটা যেতে অজিত দেখালো, ওই যে ওইটাতেই মুখটা আছে পণ্ডিত মশাই। দেখলাম একটা বিশাল কালো পাথর, যার মাঝখানে মানুষের মুখ খোদাই করা, চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। আর আশ্চর্যের কথা, পাথরের গায়ে হাত রাখতেই উষ্ণতা টের পেলাম। এই পাথর জীবন্ত, ওর ভিতরে কেউ আছে। চোখ বন্ধ করলাম। হঠাৎ এক দৃশ্য ভেসে উঠল। এক সাধক মন্ত্র পড়ছে, চারপাশে আগুন। তারপর একটা শব্দ, ভুল নাম উচ্চারণ। এরপর নিস্তব্ধতা। আর সেই সাধক পাথরে পরিণত হয়েছে। নেই তার দেহ, শুধুমাত্র পাথরের ওপরে একটা প্রতিচ্ছবি দেখে মনে হচ্ছে যেন তার মুখ পাথরে পরিণত হয়েছে। ধীরে ধীরে চোখ খুললাম। অজিত, আজ রাতে আমি এখানেই থাকব। রাত নামছে, পাহাড়ে ঠান্ডা বাড়ছে। পাথরটা এখন যেন নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও শিয়ালের ডাক। বাতাসে হালকা ধূপের গন্ধ। আমি বসে আছি চোখ বন্ধ করে। সামনে পাথরের মুখ। নিচু স্বরে মন্ত্র উচ্চারণ করলাম, ওং শম্ভু তত্ত্বপ্রকাশ মুক্তি দেহি। পাথর কাঁপল, ঠোঁট হালকা নড়ল, আর তারপর শোনা গেল এক গভীর কণ্ঠস্বর, আমি মুক্তি চাই, কিন্তু মুখ খুলতে হলে তোমাকেও মুখ হারাতে হবে। ধীরে চোখ খুললাম। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম, কোনো উত্তর দিলে আমাকেও পাথরে পরিণত হতে হবে। তবে আমি জানতাম না যে অজিতকে এটা না জানানো আমার কাল হয়ে দাঁড়াবে। লক্ষ্য করলাম মুখটা যেন প্রাণ হারাচ্ছে। বুঝলাম সকাল হয়ে এসেছে। নেমে আসি আমি অজিতের সঙ্গে, আর এটাও ঠিক করলাম যে আজকের রাতেই এই পাথরের ব্যবস্থা আমি করব। সকালে দেখা গেল গ্রামের মধ্যে অস্থিরতা। এক যুবক নিখোঁজ, নাম বিধান। ওই ছেলেটা নাকি আমাদের আসার আগেই রাতে পাহাড়ে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। লোকজন বলছে, আমাদের বিধান পাথরের মুখ দেখতে গিয়েছিল, হাসতে হাসতে বলেছিল, দেখি না মুখটা হাসে কিনা। তারপর আর ফেরেনি। বন্ধু তাকে বলেছিল ফিরে আসতে, তবে সে কোনো উত্তর না দিয়ে ওইখানেই বসেছিল। বাধ্য হয়ে ওর বন্ধুটা চলে আসে। আমার মুখে গভীর ভাব। বলে উঠলাম, ওর হাসি ছিল অজ্ঞানতার হাসি। ভয়কে ব্যঙ্গ করলে ভয় রক্ত খুঁজে নেয়। এক বৃদ্ধা কেঁদে ফেললেন, বোধহয় বিধানের মা। ওনার কাঁধে হাত রেখে বললাম, মা, হয়তো আমি আপনার সন্তানকে ফেরাতে পারবো না, তবে আমি কথা দিলাম আর কাউকে নিজের প্রাণ হারাতে হবে না। রাতের বেলায় সেই পাথরের সামনে এসে উপস্থিত হলাম।
অযোধ্যা পাহাড়ের বুকের উপর রাত নামে ধীরে ধীরে, যেন কারো পুরনো স্মৃতি মাটির নিচ থেকে উঠছে। মাটিতে আসন পেতে বসলাম আমি। সামনে বিশাল পাথরের মুখ, চারপাশে জোনাকির মতো ধূপের আলো নেচে বেড়াচ্ছে। অজিত দূরে দাঁড়িয়ে, ভয় আর বিস্ময়ের মাঝামাঝি এক অবস্থায়। মন্ত্র পড়তে শুরু করলাম নিচু স্বরে। হঠাৎ বাতাস থেমে গেল। পাথরের চারপাশের ঘাসগুলো নড়ল না, কিন্তু শোনা গেল এক বিকৃত গুঞ্জন। মাটির নিচ থেকে যেন কেউ ফিসফিস করছে। আমি চোখ বন্ধ রাখলাম, গলার স্বর আরো নিচু করলাম আমি। যে অন্ধকারে মুখ হারায় তাকে আলো চিনে রাখবে। তারপরেই এক তীব্র গরম হাওয়া বয়ে গেল পাহাড়ের গা ঘেঁষে, সঙ্গে পাথর নড়ার বিকট আওয়াজ। অজিত ভয় পেয়ে বলল, পণ্ডিত মশাই, ওটা ওটা কি শব্দ? চোখ খুলে শান্ত স্বরে বললাম, এটাই জীবন্ত স্থিরতা। তখনই পাথরের ঠোঁট হালকা নড়ল, একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে। পাথরের মুখ বলল, তুমি আমার ঘুম ভাঙালে, এখন মুখ চাই। উত্তর দেওয়ার আগে নিজের শরীর বন্ধন করলাম। তারপর বললাম, তুমি যে মুখ খুঁজছো তা মানুষের নয়। তোমার মুখ সময়ের ফাঁদে আটকে আছে। শব্দটা এবার হাহাকার করে উঠল। পাহাড়ের কোনায় ছায়া জমে উঠল মানুষের মতো। অজিত দেখল ছায়াটাকে। সে কাঁপা গলায় বলল, ওইটা ওইটা কি পণ্ডিত মশাই? ছায়া যেখানে হারায় সেখানে আত্মা গড়ে ওঠে। একটা তাবিজ মাটিতে ছুঁড়ে মারলাম আমি। চোখের সামনে আগুনের রেখা উঠল বাতাসে। ছায়াটা কেঁপে উঠে মিলিয়ে গেল। নিস্তব্ধতা। আজকের কাজ এখানেই সমাপ্ত হয়েছে বুঝে আমি নিচে নেমে আসি। ক্লান্তির চোটে বিছানায় শরীর এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়লাম জানতেও পারলাম না। স্বপ্নে দেখি সেই পাহাড়, পাথরের সামনে বসে আছি আমি। পাশে তামার থালা, ধূপ, একটি মাত্র প্রদীপ। আকাশে চাঁদ নেই, শুধু এক অদ্ভুত লালচে আলো পাথরের গায়ে পড়ছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক হাসির শব্দ। আন্দাজ করলাম এই কণ্ঠ যুবক বিধানের। পণ্ডিত মশাই, আপনি এলেন। আমি বিধান। আমি দেখলাম কুয়াশার ভিতর থেকে একজন বেরিয়ে আসছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীর বিধানের মতোই। তুমি পাথরের মুখ দেখেছিলে তাই না? বিধানের ছায়াটা হেসে বলল, ও খুব সুন্দর হাসি। জানেন পণ্ডিত মশাই, আমিও হাসতে চেয়েছিলাম তো। চুপ করে রইলাম আমি। ছায়াটা এগিয়ে এসে বলল, ও বলেছিল আমার মুখ ওর মতো সুন্দর। তারপরে আমার চোখ বন্ধ হলে হঠাৎ সেই পাথরের মুখ থেকে এক লালচে আলো বেরোলো, সরাসরি ছায়ার উপর পড়ল। আমি বজ্র কণ্ঠে বলার আগেই আলোর রেখা ছায়াটাকে টেনে নিল পাথরের দিকে। এক মুহূর্তে সব শান্ত। চারিদিক ফেটে পড়ল বিধানের অট্টহাসিতে। এই পাথর যতক্ষণ না নিজের আগামী শিকার পাচ্ছে ততক্ষণ আপনি আমাকে মুক্তি দিতে পারবেন না পণ্ডিত মশাই। আর যদি আমাকে মুক্তি দিতেই চান তবে আপনাকে আরেকটা প্রাণের বলি দিতে হবে। আরেকটা প্রাণের বলি দিতে হবে। আরেকটা প্রাণের বলি দিতে হবে।
পরদিন গ্রামের পুরোহিত এলেন আমার সঙ্গে দেখা করতে। ওনার চোখে ভয়। উনি বললেন, তারানাথ বাবু, এই মুখের ইতিহাস আপনাকে বলি। এক সময় এক তান্ত্রিক এখানে তপস্যা করত। সে চেয়েছিল দেবতার আসল মুখ দেখতে। দেবতার নাম ভুল উচ্চারণ করেছিল, সেই শাস্তিতে দেবতা তাকে এই মুখ বানিয়ে রাখেন। চুপচাপ শুনলাম সবটা। পুরোহিত বললেন, প্রতি শতাব্দীতে সেই মুখ নাকি জেগে ওঠে, আর যে কোনো কাউকে যদি ওর পছন্দ হয় তখন তার সঙ্গে সেই পাথর কথা বলে। সাধারণ মানুষদের শরীর বন্ধন ক্ষমতা থাকে না, তাই তারা সেই ছলে পা দিয়ে উত্তর দিয়ে দেয় এবং পাথরে পরিণত হয়। আমার দৃষ্টি তখন পাহাড়ের দিকে। পুরোহিত মশাইকে বললাম, আপনারা ভয় পেয়েছেন তাই মুখ বেঁচে আছে। মানে? ভয় যতদিন থাকবে মুখের আয়ু ততদিন। ভয়কে মেরে ফেললেই মুখও পাথর হয়ে যাবে চিরতরে। আপনারা দুজন গোপালপুর গ্রাম, যা কিনা এখান দিয়ে ঘন্টা 2-1 হাঁটা পথ, সেখানে যান। একটা ভাঙা শিব মন্দিরে এক অঘরীকে পাবেন। সবাই বলে যার মুখ পাথরে পরিণত হয় সেই সাধকের গুরু ছিলেন ওই অঘরী। উনি হয়তো এই বিষয়ে আপনাদের কিছু সাহায্য করতে পারেন। পুরোহিতের কথায় যেন একটু আশার আলো খুঁজে পেলাম আমি আর অজিত। পুরোহিতকে বিদায় জানিয়ে দুজনেই পৌঁছলাম গোপালপুর নামের এক ছোট্ট গ্রামে। গ্রামের মাঝখানে একটা ভাঙা শিব মন্দির। চূড়াটা অর্ধেক ভেঙে পড়েছে, ঘিরে আছে কাঁটা ঝোপ। দেখলাম এক বৃদ্ধ অঘরী গাছের তলায় বসে মন্ত্র জপ করছেন। ওং ম্যাম হ্রিম ক্রিম ফট। তার সামনে গিয়ে বসতেই তিনি নিজের চোখ খুলে তাকালেন। এসেছিস? আমি জানতাম তোরা আসবি। আপনি আমায় চেনেন বাবা? হ্যাঁ, আজ 3 দিন ধরে শুনছি রাতে নাকি ওই পাহাড়ে থাকা অভিমন্যু সেই পাথরে কোনো এক তান্ত্রিক, অর্থাৎ যে নিজেকে তারানাথ তান্ত্রিক হিসেবে পরিচয় দিয়েছে, সে নাকি পাথরের মধ্যে থেকে ওই গ্রামকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেকজন নাকি নিরুদ্দেশ হয়েছে। ওটা পাথর নয়, আত্মার স্মৃতি। সব জেনে যদি বসে থাকিস তাহলে তোর অবস্থাও অভিমন্যুর মতো হবে। চলে যা এখান থেকে। আমি বুঝলাম আমার উত্তরে অঘরী ক্ষিপ্ত হয়েছেন। আমি ওনার সামনে হাত জোর করে বললাম, আমাকে ক্ষমা করে দিন বাবা, পুরো গ্রাম এখন বিপদের মুখে। আপনি যদি পথ না দেখান আমি যে দিশাহারা হয়ে পড়ব। তিনি কিছু একটা ভেবে বললেন, শোন, তাহলে তোরা কি জানিস যে অভিমন্যু দেবতার নাম ভুল বলায় সে অভিশাপের শিকার হয়েছে, তাই তো? হ্যাঁ, ওইটা তো আমরা সবাই জানি। ভুল জানিস, ভুল। অভিমন্যু সাধনা করলেও সে রীতিমতো ভুল পথে সাধনা করেছিল, যেই কারণে সেই ভুলে এক পুরনো অভিশাপকে ডেকে নিয়েছিল। তার নাম আমি ঠিক জানি না, তবে সে ছিল এক ভয়ঙ্কর দানবী, যার মুখমণ্ডল নারীর, কিন্তু সে ছিল এক দানবী। কোনো ব্যক্তি তার দিকে সরাসরি দৃষ্টিপাত করলে পাথরে পরিণত হয়েছে। তো অধিকাংশ মতানুসারে সেই দানবীর যার আত্মাকে পছন্দ হয় তাকেই সে নিজের মায়াজালের বলে ফেলে নিজের করা কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য করে, আর উত্তর দিলেই সেই ব্যক্তি পাথরে পরিণত হয় এবং সেই দানবীর অভিশাপ অনুযায়ী সেও সবাইকে পাথরে পরিণত করে ফেলতে পারে। এর কোনো সমাধান কি আসলেই নেই বাবা? আমার আসার আগের রাতেই আরো একটা যুবক নিরুদ্দেশ হয়ে গেছে। সে তোর স্বপ্নে এসেছিল? এটা শুনে আমি রীতিমতো চমকে উঠি। আমার মুখের অভিব্যক্তি দেখে অঘরী বললেন, অবাক হওয়ার কিছুই নেই।
তুই যাকে দেখেছিস সে ওই যুবকের বেশ ধারণকারী সেই অভিশপ্ত দানবী। এটা নিশ্চয়ই শুনেছিলিস হয়তো যে এই পাথর শতাব্দীতে একবার জেগে ওঠে। হ্যাঁ। স্বপ্নে কি বলেছিল ওই আত্মা তোকে? এই যে এই পাথর যতক্ষণ না নিজের আগামী শিকার পাচ্ছে ততক্ষণ আপনি আমাকে মুক্তি দিতে পারবেন না পণ্ডিত মশাই। আর যদি আমাকে মুক্তি দিতেই চান তবে আপনাকে আরেকটা প্রাণের বলি দিতে হবে। সবই ছল। তুই যদি আরেকটা বলি সম্ভব হতে দিস তাহলে সেই আত্মার বলা কথা অনুযায়ী ওই যুবকের আত্মা অবশ্যই মুক্তি পাবে। তবে তবে আরো একটি বলি পেয়ে ওই আত্মা আরো শক্তিশালী হয়ে উঠবে। তাহলে কি ওই অভিশপ্ত পাথর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তাই নেই অঘরী বাবা? আছে। এটা ওই দানবীর অভিশাপের 10ম শতাব্দী। যদি ওই পাথরটাকে পাহাড় থেকে ফেলে দিতে পারিস তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ওই অভিশাপের সমাপ্তি হবে। তাহলে তো ওই পাথর ফেলে দিলেই হয়ে গেল, তাই না? অঘরী হেসে বললেন, হ্যাঁ, তবে ভাবিস না যে ওই পাথরকে ফেলা সম্ভব হবে। জানি ওই পাথর একেবারে কোনায় আছে, তবে তারানাথ জানে যে ওই পাথরটা কতটা গরম। হ্যাঁ, আমি যখন পাথরটাকে প্রথম ছুঁয়েছিলাম তখন গরম অনুভব করেছিলাম। হ্যাঁ, আর আজকে অমাবস্যার তিথি। আজকে না হয়ে ওরা জিতবে, না হলে তোরা। আজকের দিনে সেই দানবী নিজের সম্পূর্ণ শক্তিতে থাকবে। ভুলেও কেউ ওর কথার জবাব দিবি না, না হলে কিন্তু শেষ রক্ষে হবে না। তবে আমার গায়ে কি এত শক্তি আসবে যে আমি ওই পাথরটাকে নিচে ফেলে দিতে পারবো? অঘরী তার পাশে থাকা নিভে যাওয়া ধনুচির মধ্যে হাত দিয়ে ছাই তুলে নিয়ে মাখিয়ে দিলেন আমার কপালে। যা, অদৃষ্টই তোদের রক্ষা করবে। অঘরীর কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অজিত গ্রামের দিকে ফিরতে লাগলাম। সন্ধ্যা নেমে আসছে, আর সন্ধ্যার সঙ্গে সঙ্গে পাহাড়ে কুয়াশা আরো গভীর হচ্ছে, যেন কেউ নিজেকে আড়ালে রাখতে চায়। আর সেই আমন্ত্রণ জানিয়েছে এই কুয়াশাগুলোকে। অজিত আমাকে বলল, পণ্ডিত মশাই, আপনি চিন্তা করবেন না। আমি আর আপনি দুজনে মিলে ওই পাথরকে আজ নিচে ফেলে দেব, আর আজকেই সমাপ্ত করব ওই অভিশপ্ত পাথরের গল্পটা। অজিতের কথা শুনে আমি হাসলাম। বুঝতে পারছি অসহায় অজিত এখনো আমাকে সাহস জোগানোর চেষ্টা করে যাচ্ছে। কিছু কিছু মানুষের মানসিকতা কত সুন্দর হয়, তাই না? নিজের অসহায়তাকে লুকিয়ে অপরকে এমন শক্তি জোগানোর চেষ্টা করা। সে বৃথাই চেষ্টা হোক, তবে করেছে তো। আসলে কিছু কিছু সময় মানুষের কথার মধ্যেই সেই সঙ্গ থাকে যে তার খামতি 1000 জন থেকেও পূরণ করতে পারে না। কি হলো পণ্ডিত মশাই, আপনি এত চিন্তা করছেন কেন? আরে সব ঠিক হয়ে যাবে। আমার কাঁধে হাত রেখে বলল, আমি আছি তো। আমি প্রতি উত্তরে হাসলাম। তবে পরিণতিটা আগে জানলে আমি হয়তো আর যেতামই না ওই পাহাড়ে। অজিতের ঘরে বসে আমি কিছু পুঁথি পড়ছিলাম। তখন অজিত এসে আমাকে বলল, পণ্ডিত মশাই, তাহলে আমরা কখন বেরোচ্ছি? আগে আমরা নয়, আমি একা যাব বলে আমি নিজের থলেটা কাঁধে ঝুলিয়ে নিয়ে বেড়াতে গেলে অজিত বাধা দিয়ে দাঁড়ালো। না পণ্ডিত মশাই, আপনি আমাকে সাহায্য করতে এসেছেন, আর এই মুশকিল পথে যদি আমি আপনার সঙ্গে থাকতে না পারি তাহলে আমি নিজের চোখে নিজেকে অনেক ছোট মনে করব। আমাকে দয়া করে আপনি নিয়ে চলুন পণ্ডিত মশাই। আমি হেসে বললাম, বেশ, তাহলে চলো। আমি আর অজিত বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। পাথরের সামনে গিয়ে আমি অবাক হলাম। এ কি, পাথরটির মুখশ্রী কোথায় গেল? যাই হোক, আমি আসনটা পেতে অজিতকে নিজের থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে প্রথমে নিজের দেহ বন্ধন করলাম, যাতে করে আমি যদি ভুলে ওই দানবীর প্রশ্নের উত্তর দিয়েও ফেলি তাহলে আমার দেহ বন্ধনে থাকায় সে আমার কিছু যাতে করতে না পারে।
আমি মন্ত্র পড়া শুরু করতেই অনুভব করলাম যে পাথরের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই গরম যেন আমাকে পুড়িয়ে দেবে। আমি চোখ খুলতেই দেখতে পেলাম পাথরের মধ্যে আগুনের রেখায় এক মুখশ্রী ফুটে উঠেছে। তবে এটা আগের দিনের মুখশ্রীর মতন নয়, এ যেন এক দানবীর মুখ। সেই দানবী যাকে কিনা সেই অঘরীর শিষ্য অনেক বছর আগে ভুল করে ডেকে ফেলেছিল। ভয়ঙ্কর ভাবে হেসে সেই দানবী আমাকে বলল, তুই এসেছিস, তা তুই আমাকে এখান থেকে সরাবি, তাই না? চিৎকার করে নিজের উত্তাপ বাড়িয়ে ফেলল সেই দানবী। তবে আমি থেমে রইলাম না। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, এতগুলো নির্দোষকে তুই নিজের অভিশাপে মেরে ফেলেছিস, তোর শেষ আমি দেখে ছাড়ব। আমি জানি না আমার তখন কি হয়েছিল, তবে আমি রীতিমতো আমার আঁকা রেখা থেকে উঠে এগিয়ে যেতে লাগলাম পাথরটার দিকে। ও, তুই নিজের শরীরকে বন্ধন করে রেখেছিস, তাই না? যাতে আমার প্রশ্নের উত্তর দেওয়াতে তুই পাথর না হয়ে যাস। আমি পাথরটার গায়ে হাত দিয়ে ঠেলতে ঠেলতে চিৎকার করতে করতে বললাম, আজকে যদি আমাকে নিজের জীবনের বলিদানও দিতে হয় আমি তাতেও রাজি আছি। নিজেকে তো বাঁচিয়ে নিবি তারানাথ, তবে তোর শিষ্যকে বাঁচাবে কে আমার থেকে? আমি হঠাৎ নিজের পাশে তাকিয়ে দেখি অজিতও আমার সঙ্গে সঙ্গে ঠেলছে। কেন 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 তুই আমাকে ফেলে দিচ্ছিস অজিত? তুই কি চাস না আমি এই গ্রামে থাকি? না, না, চাই না। অজিত! সঙ্গে সঙ্গে একটা আলো ফেটে পড়লো আমার চোখের সামনে। দূরে গিয়ে ছিটকে পড়লাম আমি। তারপর উঠে দৌড়ে এগোতে গেলাম সেই পড়ে যাওয়া পাথরটার দিকে। গিয়ে আমার চোখে পড়লো সেই পাথরে আর নেই সেই দানবীর মুখশ্রী, বরং সেই পাথরে এখন ফুটে উঠেছে অজিতের কান্না ভেজা মুখের এক প্রতিচ্ছবি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।